মানব প্রজনন বেশ জটিল, কিন্তু দারুণ আকর্ষণীয় একটা প্রক্রিয়া, তাই না? আজ আমরা এর গভীরে একটু ডুব দেব। মানে কিভাবে একদম শুরু থেকে, ধরুন শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হওয়া থেকে একটা নতুন জীবন শুরু হয়, সেটা দেখব। এটা কিন্তু সত্যিই অবাক করার মতো যে পুরুষদের শুক্রাণু তৈরির ক্ষমতা বয়স বাড়লেও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু মহিলাদের ক্ষেত্রে আবার ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটা একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু থেমে যায়, সাধারণত বছর 50-এর আশেপাশে। ঠিক। আসুন এই পুরো বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি আজ। একদম। আর আমরা দেখব কিভাবে শরীরের বিভিন্ন অঙ্গ, কিছু জরুরি হরমোন রাসায়নিক সংকেত আর কোষগুলো সব একসাথে মিলেমিশে এই অসাধারণ কাজটা করে। সত্যি একটা দারুণ সমন্বয়ের ব্যাপার। তাহলে শুরু করা যাক পুরুষদের প্রজনন ব্যবস্থা দিয়ে, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এর প্রধান অংশগুলো থাকে শ্রোণী অঞ্চলে, পেলভিস রিজিয়নে। মূল জিনিসগুলো হলো একজোড়া টেস্টিস বা শুক্রাশয়, কিছু আনুষঙ্গিক নালী, গ্রন্থি আর বাইরের যৌনাঙ্গ। টেস্টিসগুলো থাকে স্ক্রোটাম নামের একটা থলির মধ্যে। এই থলির একটা বিশেষত্ব আছে। হ্যাঁ, তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারটা, তাই তো? একদম। এটা শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ধরুন 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কম রাখে। আর এই কম তাপমাত্রাটা স্পার্মাটোজেনেসিস শুক্রাণু তৈরির জন্য কিন্তু খুব জরুরি। ঠিক। আর টেস্টিসের ভেতরে কি থাকে? অনেকগুলো প্রকোষ্ঠ, প্রায় 250টার মতো। আর সেই প্রকোষ্ঠের ভেতরেই থাকে সেমিনিফেরাস টিউবিউল নামের সরু প্যাঁচানো নালী। ওখানেই আসলে শুক্রাণুগুলো তৈরি হয়। ওখানে তো দুরকম কোষ থাকে, তাই না? স্পার্ম্যাটোগোনিয়া। হ্যাঁ, স্পার্মাটোগোনিয়া বা শুক্রাণু মাতৃকোষ, যেগুলো থেকে বিভাজনের মাধ্যমে শুক্রাণু তৈরি হয়। আর থাকে সার্টোলি কোষ। সার্টোলি কোষের কাজটা কি জানো? ওগুলো অপরিণত শুক্রাণুগুলোকে পুষ্টি যোগায়, সাপোর্ট দেয়। আচ্ছা। আর টিউবিউলের বাইরেও তো কোষ থাকে, লেডিক কোষ। ঠিক, লেডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ। এগুলো অ্যান্ড্রোজেন পুরুষ হরমোন যেমন টেস্টোস্টেরন তৈরি আর নিঃসরণ করে। এই হরমোনই তো পুরো পুরুষ প্রজনন ব্যবস্থার কাজকর্ম নিয়ন্ত্রণ করে। একদম। শুক্রাণু তৈরি হওয়ার পর সেগুলো তো একটা যাত্রা পথে বেরোয়। হ্যাঁ, সেমিনিফেরাস টিউবিউল থেকে রেটিটেস্টিস, তারপর ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স হয়ে ইজ্যাকুলেটরি ডাক্ট বা নিক্ষেপণ নালী দিয়ে মূত্রনালীতে পৌঁছায়। বেশ লম্বা পথ। এই যাত্রাপথে কিছু গ্রন্থিও সাহায্য করে নিশ্চয়ই। অবশ্যই। সেমিনাল ভ্যাসিকল, প্রস্টেট গ্রন্থি আর বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, এদের সবার ক্ষরণ মিলে তৈরি হয় সেমিনাল প্লাজমা। এই প্লাজমাতে কি থাকে? এতে ফ্রুক্টোজ থাকে, যা শুক্রাণুকে শক্তি দেয়। ক্যালসিয়াম থাকে, কিছু এনজাইম থাকে। এগুলো শুক্রাণুর চলাচল আর বেঁচে থাকার জন্য জরুরি। হ্যাঁ, আর বাল্বো ইউরেথ্রাল গ্রন্থির ক্ষরণ পেনিসের পিচ্ছিল কারক হিসেবেও কাজ করে। আর পেনিস হল বাহ্যিক যৌনাঙ্গ, যা ইরেকশনের মাধ্যমে ইনসেমিনেশন বা শুক্রাণু স্ত্রীদেহে প্রবেশ করাতে সাহায্য করে। আচ্ছা, এবার যদি একটু মহিলা প্রজনন ব্যবস্থার দিকে তাকাই। হ্যাঁ, বলুন। এখানেও কিন্তু বেশ কিছু অংশ আছে, যেমন একজোড়া ওভেরি বা ডিম্বাশয়, একজোড়া ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী, জরায়ু বা ইউটেরাস, সার্ভিক্স, যোনি বা ভ্যাজাইনা, আর বাইরের যৌনাঙ্গ। আর স্তনগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ডও এর সাথেই সম্পর্কিত। ওভারি বা ডিম্বাশয়ের প্রধান কাজ কি? দুটো প্রধান কাজ, এক হল ডিম্বাণু বা ওভাম তৈরি করা, আর দুই হল মহিলাদের স্টেরয়েড হরমোন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন তৈরি করা। ডিম্বাশয়ের ভেতরে ফলিকেল থাকে শুনেছি। হ্যাঁ, ডিম্বাশয়ের স্ট্রোমা অংশে বিভিন্ন ধাপে থাকা ফলিকেল দেখা যায়। এই ফলিকেলের মধ্যেই ডিম্বাণুটা বড় হয়। ডিম্বাণু বেরোনোর পর কোথায় যায়? ফ্যালোপিয়ান টিউবে। এর কয়েকটা অংশ আছে। ইনফান্ডিবুলাম, যার শেষে আঙুলের মতো ফিমব্রি থাকে, তারপর অ্যাম্পুলা আর ইস্থমাস। অ্যাম্পুলা অংশটা কি গুরুত্বপূর্ণ? খুব গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত এই অ্যাম্পুলাতেই নিষেক বা ফার্টিলাইজেশন ঘটে। আচ্ছা, তারপর তো জরায়ু। হ্যাঁ, নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটটা এসে জরায়ুতে পৌঁছায়। জরায়ুর 3টে স্তর আছে। বাইরেরটা পেরিট্রিয়াম, মাঝেরটা মায়োমেট্রিয়াম, এটা খুব পুরু পেশির স্তর, আর ভেতরেরটা এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটাই তো বোধহয় খুব গুরুত্বপূর্ণ গর্ভধারণের জন্য। একদম। এই এন্ডোমেট্রিয়াম স্তরেই ভ্রূণ এসে রোপিত হয় বা ইমপ্লান্টেশন হয়। আর মাসিক চক্রের সময় এই স্তরটাতেই নানা পরিবর্তন ঘটে। আর মায়োমেট্রিয়াম? ওটা প্রসবের সময় খুব জোরালো সংকোচন তৈরি করে, যাতে শিশু বেরিয়ে আসতে পারে। জরায়ুর নিচের অংশটা সার্ভিক্স, আর তারপর ভাজাইনা। এই দুটো মিলেই তো বার্থ ক্যানাল তৈরি করে। ঠিক, সার্ভিক্স আর ভাজাইনা মিলেই
জন্মনালী বা বার্থ ক্যানেল গঠন করে। এখানে একটা বিষয় মনে হয় পরিষ্কার করা দরকার, হাইমেন নিয়ে। হ্যাঁ, ভ্যাজাইনার মুখে হাইমেন নামে একটা পাতলা পর্দা থাকতে পারে, কিন্তু এর উপস্থিতি বা অনুপস্থিতি কোনোভাবেই কুমারিত্ব বা যৌন অভিজ্ঞতার নির্ভরযোগ্য প্রমাণ নয়। এটা খেলাধুলা, সাইকেল চালানো বা অন্য কারণেও ছিঁড়ে যেতে পারে, অথবা কারোর ক্ষেত্রে জন্ম থেকেই খুব ছোট থাকতে পারে বা নাও থাকতে পারে। এটা জানা জরুরি। আর স্তন গ্রন্থি? মেমোরি গ্ল্যান্ড বা স্তনগ্রন্থি আসলে পরিবর্তিত ঘর্মগ্রন্থি। এর মধ্যে থাকা অ্যালভিওলাই নামের কোষগুচ্ছ দুধ তৈরি করে, যা নালীর মাধ্যমে বাইরে আসে। গর্ভাবস্থায় এর বৃদ্ধি ঘটে এবং প্রসবের পর ল্যাকটেশন বা দুগ্ধক্ষরণ শুরু হয়। প্রথম যে দুধটা আসে, কোলোস্ট্রাম, ওটা নাকি খুব উপকারী। ভীষণ উপকারী। হলদেটে ঘন দুধ, এতে প্রচুর অ্যান্টিবডি থাকে যা নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। আচ্ছা, এবার একটু গ্যামেটোজেনেসিস বা জননকোষ তৈরির প্রক্রিয়া নিয়ে কথা বলা যাক। মানে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি। হ্যাঁ, দুটো প্রক্রিয়া কিন্তু বেশ আলাদা। পুরুষদের ক্ষেত্রে মানে স্পারম্যাটোজেনেসিস, এটা কখন শুরু হয়? এটা বয়ঃসন্ধিকালে বা পিউবার্টিতে শুরু হয়। টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউলের ভেতরে থাকা অপরিণত শুক্রাণু মাতৃকোষ বা স্পারমাটোগোনিয়া থেকে। প্রক্রিয়াটা কেমন? স্পারমেটোগোনিয়া, যেটা ডিপ্লয়েড মানে পূর্ণ সংখ্যক ক্রোমোজোমযুক্ত, প্রথমে মাইটোসিস বিভাজনের সংখ্যা বাড়ায়। কিছু কোষ প্রাইমারি স্পারমাটোসাইটে পরিণত হয়। তারপর মায়োসিস? হ্যাঁ, প্রাইমারি স্পারমাটোসাইটে প্রথম মায়োসিস বিভাজন হয়ে দুটো হ্যাপ্লয়েড অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়। তারপর? সেকেন্ডারি স্পারমাটোসাইটগুলো দ্বিতীয় মায়োসিস বিভাজনে গিয়ে তৈরি করে স্পারমাটিড, এগুলো হ্যাপ্লয়েড। এই স্পারমাটিডগুলোই কি শুক্রাণু? ঠিক শুক্রাণু নয়, স্পারমাটিডগুলো একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যায় যাকে বলে স্পার্মিওজেনেসিস। এর ফলেই স্পারম্যাটোজোয়া বা শুক্রাণু তৈরি হয়, যার মাথা, গ্রীভা, মধ্যখণ্ড আর লেজ থাকে। মাথায় তো অ্যাক্রোজোম থাকে, তাই না? নিষেকের জন্য জরুরি। একদম। আর মধ্যখণ্ডে থাকে মাইটোকন্ড্রিয়া, যা শুক্রাণুকে চলার শক্তি যোগায়। আর পুরো ব্যাপারটা হরমোন দিয়ে নিয়ন্ত্রিত? জিএনআরএইচ, এলএইচ, এফএসএইচ? অবশ্যই। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ আসে, যা পিটুইটারিকে এলএইচ আর এফএসএইচ ক্ষরণে উদ্দীপ্ত করে। এলএইচ লেডি কোষকে টেস্টোস্টেরন তৈরিতে সাহায্য করে, আর এফএসএইচ সর্টোলি কোষের উপর কাজ করে, স্পার্মিওজেনেসিসে সাহায্য করে। আচ্ছা, এটা তো গেল স্পারম্যাটোজেনেসিস। এবার উজেনেসিস বা ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটা কেমন? এটা কিন্তু বেশ অন্যরকম। সবচেয়ে বড় পার্থক্য হলো এটা শুরু হয় অনেক আগে, যখন মহিলা নিজেই ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে থাকে। বলেন কি, ভ্রূণাবস্থাতেই? হ্যাঁ, তখন তার ডিম্বাশয়ে লক্ষ লক্ষ উগোনিয়া বা ডিম্বাণু মাতৃকোষ তৈরি হয়। জন্মের পর আর নতুন উগোনিয়া তৈরি হয় না। তাহলে? এই উগোনিয়াগুলো বিভাজিত হয়ে প্রাইমারি উসাইটে পরিণত হয় এবং প্রথম মায়োসিস বিভাজনের প্রোফেজ 1 দশাতেই থেমে যায়, মানে বিভাজনটা অসম্পূর্ণ থাকে। এই অবস্থায় কতদিন থাকে? জন্ম থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত। বয়ঃসন্ধিতে পৌঁছানোর সময় অনেক প্রাইমারি উসাইট নষ্ট হয়ে যায়। ডিম্বাশয়ে তখন মোটামুটি 60,000 থেকে 80,000 প্রাইমারি ফলিকেল অবশিষ্ট থাকে। ফলিকল মানে? প্রাইমারি উসাইটকে ঘিরে থাকা কিছু কোষস্তর। বয়ঃসন্ধির পর প্রতি মাসিক চক্রে কিছু প্রাইমারি ফলিকেল বাড়তে শুরু করে, পরিণত হয় সেকেন্ডারি, তারপর টার্শিয়ারি বা গ্রাফিয়ান ফলিকেলে। আর মায়োসিস বিভাজনটা? টার্শিয়ারি ফলিকেলের মধ্যে থাকা প্রাইমারি উসাইট তার প্রথম মায়োসিস বিভাজনটা সম্পূর্ণ করে। এর ফলে একটা বড় হ্যাপ্লয়েড সেকেন্ডারি উসাইট আর একটা খুব ছোট প্রথম পোলার বডি তৈরি হয়। তার মানে এখানে বিভাজনটা অসমান? একদম। বেশিরভাগ সাইটোপ্লাজম সেকেন্ডারি উসাইটেই থেকে যায়। এই সেকেন্ডারি উসাইট আবার দ্বিতীয় মায়োসিস বিভাজনের মেটাফেজ 2 দশায় গিয়ে আটকে যায়। তারপর? এরপর গ্রাফিয়ান ফলিকেল ফেটে এই সেকেন্ডারি উসাইটটাই ডিম্বাশয় থেকে নির্গত হয়। একে ওভিউলেশন বা ডিম্বাণুর নিঃসরণ বলে। দ্বিতীয় মায়োসিস বিভাজনটা কখন শেষ হয়? ওটা শেষ হয় যদি শুক্রাণু এসে নিষেক ঘটায়। নিষেক হলেই কেবল সেকেন্ডারি উসাইট দ্বিতীয় মায়োসিস সম্পূর্ণ করে একটা পরিণত ডিম্বাণু বা উটিড এবং আর একটা ছোট সেকেন্ড পোলার বডি তৈরি করে। তার মানে উজেনেসিস ভ্রূণ অবস্থায় শুরু হয়, প্রতি চক্রে সাধারণত একটাই ডিম্বাণু সেকেন্ডারি উসাইট বেরোয়, আর বিভাজনটাও অসমান। স্পারমাটোজেনেসিসের চেয়ে বেশ আলাদা। ঠিক তাই।
আর এই পুরো প্রক্রিয়াটাই মাসিক চক্রের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, এটা নিয়েও তো কথা বলা দরকার। অবশ্যই, এটা প্রাইমেট বর্গের স্তন্যপায়ী যেমন মানুষ বা বানর এদের স্ত্রী দেহে ঘটে যাওয়া একটা চক্রাকার প্রজনন প্রক্রিয়া। গড়ে 28 বা 29 দিন অন্তর হয়। শুরু আর শেষটা কি নামে পরিচিত? বয়ঃসন্ধিতে প্রথমবার মাসিক শুরু হওয়াকে বলে মেনার্কি, আর সাধারণত 45-60 বছর বয়সে এটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, যাকে বলে মেনোপজ। এর বিভিন্ন পর্যায় বা ফেজ আছে, তাই না? হ্যাঁ, 4টে প্রধান পর্যায় ধরা হয়। প্রথমটা হলো মেনস্ট্রুয়াল ফেজ বা রজস্রাব পর্যায়, যখন রক্তপাত হয়। এটা 3 থেকে 5 দিন স্থায়ী হতে পারে। কেন হয় এটা? কারণ নিষেক না ঘটলে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটা ভেঙে যায় আর তার রক্তবাহিকাগুলো ছিঁড়ে রক্তপাত ঘটায়। তারপর? এরপর আসে ফলিকিউলার ফেজ বা ফলিকল পরিপক্ক হওয়ার পর্যায়। এই সময় ডিম্বাশয়ে প্রাইমারি ফলিকলগুলো বাড়তে শুরু করে গ্রাফিয়েন ফলিকলে পরিণত হয়, আর জরায়ুর এন্ডোমেট্রিয়ামটাও আবার নতুন করে তৈরি হতে থাকে। এই সময় কোনো হরমোন বাড়ে? মূলত ইস্ট্রোজেন। ফলিকলগুলো বাড়ার সাথে সাথে ইস্ট্রোজেন ক্ষরণ বাড়াতে থাকে, আর পিটুইটারির এফএসএইচ ও এলএইচ ক্ষরণও ধীরে ধীরে বাড়ে। তৃতীয় পর্যায়? ওভিউলেটরি ফেজ বা ডিম্বাণু নিঃসরণ পর্যায়। চক্রের মাঝামাঝি সময়ে, মানে প্রায় 14 দিনের মাথায়, এলএইচ হরমোনের ক্ষরণ হঠাৎ খুব বেড়ে যায়। এটাকে এলএইচ সার্জ বলে। এর প্রভাবেই গ্রাফিয়েন ফলিকল ফেটে সেকেন্ডারি উসাইট বেরিয়ে আসে, মানে ওভিউলেশন হয়। আর শেষ পর্যায়টা? লুটিয়াল ফেজ। ওভিউলেশনের পর ফেটে যাওয়া গ্রাফিয়েন ফলিকলের বাকি অংশটা কর্পাস লুটিয়াম নামে একটা হলুদ গ্রন্থিতে পরিণত হয়। এটার কাজ কি? কর্পাস লুটিয়াম প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। এই প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়ামকে আরও পুরু ও গ্রন্থিময় করে তোলে, যাতে নিষিক্ত ডিম্বাণু এসে রোপিত হতে পারে, মানে জরায়ুকে গর্ভধারণের জন্য প্রস্তুত রাখে। যদি নিষেক হয়? তাহলে কর্পাস লুটিয়াম টিকে থাকে এবং প্রোজেস্টেরন ক্ষরণ করতে থাকে, যা গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে, আর মাসিক চক্র বন্ধ হয়ে যায়। আর যদি নিষেক না হয়? তাহলে কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যায়, ফলে প্রোজেস্টেরনের মাত্রা কমে যায়, এন্ডোমেট্রিয়াম আর টিকে থাকতে পারে না, ভেঙে গিয়ে আবার রক্তপাত শুরু হয়, মানে নতুন চক্রের মেনস্ট্রুয়াল ফেজ শুরু হয়। পুরো ব্যাপারটা তো তাহলে হরমোনের খেলা। পিটুইটারির এলএইচ, এফএসএইচ আর ওভারির ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। একদম, এদের মধ্যেকার আপসি ক্রিয়া প্রতিক্রিয়ায় পুরো চক্রটাকে নিয়ন্ত্রণ করে। আর হ্যাঁ, এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মানে মাসিক স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুব জরুরি। আচ্ছা, এবার আসি নিষেক বা ফার্টিলাইজেশন আর রোপণ বা ইমপ্লান্টেশনে। নিষেকটা ঠিক কোথায় আর কিভাবে হয়? যৌন মিলনের সময় পুরুষ সঙ্গী সিমেন বা বীর্য স্ত্রী যোনিতে নিক্ষেপ করে। একে ইনসেমিনেশন বলে। তারপর? শুক্রাণুগুলো যাত্রা শুরু করে। হ্যাঁ, লক্ষ লক্ষ শুক্রাণু সাঁতরে সার্ভিক্সের মধ্যে দিয়ে জরায়ুতে ঢোকে এবং সেখান থেকে ফ্যালোপিয়ান টিউবের দিকে যায়। বেশিরভাগই পথেই নষ্ট হয়ে যায় বা মারা পড়ে। খুব কম সংখ্যকই শেষ পর্যন্ত অ্যাম্পুলা পর্যন্ত পৌঁছতে পারে। ওদিকে ওভিউলেশনের পর ডিম্বাণু ও সেকেন্ডারি উসাইট ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অংশে এসে পৌঁছায়। তার মানে নিষেক হওয়ার জন্য শুক্রাণু আর ডিম্বাণুকে একই সময় অ্যাম্পুলাতে থাকতে হবে? ঠিক তাই, সব জনমিলন কিন্তু গর্ভধারণে পরিণত হয় না, কারণ এই সময়ের মিলটা খুব জরুরি। যখন শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছায় তখন কি হয়? অনেক শুক্রাণু ডিম্বাণুকে ঘিরে ধরে, কিন্তু সাধারণত একটাই শুক্রাণু ডিম্বাণুর বাইরে স্তর ভেদ করে ভেতরে ঢুকতে পারে। শুক্রাণুর মাথায় থাকা অ্যাক্রোজোম থেকে বেরোনো এনজাইম এই স্তর ভেদ করতে সাহায্য করে। একটা ঢোকার পর কি অন্যগুলো আর ঢুকতে পারে না? না, একটা শুক্রাণু ঢোকার সাথে সাথেই ডিম্বাণুর পর্দায় কিছু পরিবর্তন ঘটে, কর্টিক্যাল রিঅ্যাকশন, যা পলিস্পার্মি বা একাধিক শুক্রাণুর প্রবেশ রোধ করে। আর তখনই কি ডিম্বাণুর দ্বিতীয় মায়োসিস বিভাজন শেষ হয়? হ্যাঁ, শুক্রাণুর প্রবেশের উদ্দীপনাতেই সেকেন্ডারি উসাইটের ম্যাটাফেজ 2 দশায় আটকে থাকা দ্বিতীয় মায়োসিস বিভাজন সম্পন্ন হয়। তৈরি হয় একটি পরিণত ডিম্বাণু উটিট এবং একটি সেকেন্ড পোলার বডি। এরপর? শুক্রাণুর নিউক্লিয়াস আর ডিম্বাণুর নিউক্লিয়াস একসাথে মিলিত হয়ে তৈরি করে ডিপ্লয়েড জাইগট। এখানেই একটা নতুন জীবনের সূচনা। সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়? এটা নির্ভর করে বাবার শুক্রাণুর উপর।
ডিম্বাণুতে সবসময় এক্স ক্রোমোজোম থাকে, শুক্রাণুতে এক্স অথবা ওয়াই ক্রোমোজোম থাকতে পারে। যদি এক্স ক্রোমোজোমবাহী শুক্রাণু নিষেক ঘটায় তাহলে জাইগাট হবে XX, মানে কন্যা সন্তান, আর যদি ওয়াই ক্রোমোজোমবাহী শুক্রাণু নিষেক ঘটায় তাহলে জাইগাট হবে XY, মানে পুত্র সন্তান। তার মানে সন্তানের লিঙ্গ নির্ধারণে মায়ের কোনো ভূমিকা নেই, পুরোটাই বাবার শুক্রাণুর উপর নির্ভরশীল। একদম। এই জাইগোটটা এরপর কি করে? জাইগটটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে জরায়ুর দিকে আসার পথেই মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হতে শুরু করে। এই বিভাজনকে ক্লিভেজ বলে। তৈরি হয় ব্লাস্টোমিয়া, তাই তো? হ্যাঁ, 2, 4, 8, 16 এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। এগুলোকে ব্লাস্টোমিয়ার বলে। 8-16 কোষযুক্ত নিরেট কোষপিণ্ডটাকে বলে মরুলা। মরুলা, তারপর? মরুলা আরও বিভাজিত হয়ে ব্লাস্টোসিস্টে পরিণত হয়। ব্লাস্টোসিস্টের বাইরের কোষস্তরটাকে বলে ট্রোফোব্লাস্ট, আর ভেতরে কোষপুঞ্জ থাকে যাকে বলে ইনার সেলমাস বা অন্তস্থ কোষপিণ্ড। এই ব্লাস্টোসিস্টই কি জরায়ুতে রোপিত হয়? হ্যাঁ, ব্লাস্টোসিস্ট জরায়ুতে পৌঁছানোর পর ট্রোফোব্লাস্ট স্তরটা জরায়ুর এন্ডোমেট্রিয়ামের সাথে আটকে যায় এবং ধীরে ধীরে এন্ডোমেট্রিয়ামের ভেতরে প্রথিত হয়ে যায়। একেই ইমপ্লান্টেশন বা রোপণ বলে। আর এটাই তো গর্ভধারণ বা প্রেগন্যান্সির আসল শুরু। ঠিক, ইমপ্লান্টেশন সফল হলেই গর্ভধারণ হয়েছে বলে ধরা হয়। এরপর তো শুরু হয় ভ্রূণের বিকাশ আর প্ল্যাসেন্টা তৈরি। হ্যাঁ, ইমপ্লান্টেশনের পর ট্রোফোব্লাস্ট স্তরের উপর আঙুলের মতো কিছু অভিক্ষেপ তৈরি হয় যাদের বলে কোরিওনিক ভিলাই। এই ভিলাই আর জরায়ুর কলা একসাথে মিলে তৈরি করে প্ল্যাসেন্টা বা অমরা। প্ল্যাসেন্টার কাজ কি? প্ল্যাসেন্টা মা আর ভ্রূণের মধ্যে সংযোগ রক্ষা করে। এর মাধ্যমেই ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেন আর পুষ্টি গ্রহণ করে, আর নিজের তৈরি কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্য পদার্থ মায়ের রক্তে পাঠিয়ে দেয়। এটা একটা এন্ডোক্রাইন গ্রন্থি হিসেবেও কাজ করে। মানে হরমোনও তৈরি করে? হ্যাঁ, খুব জরুরি কিছু হরমোন তৈরি করে, যেমন হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন বা HCG, হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন বা HPL, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। গর্ভাবস্থার শেষের দিকে রিল্যাক্সিন নামেও একটা হরমোন তৈরি হয়। এই HCGটাই কি প্রেগন্যান্সি টেস্টে ধরা পড়ে? একদম। HCGর উপস্থিতি গর্ভধারণের প্রাথমিক নির্দেশক। প্ল্যাসেন্টা ভ্রূণের সাথে কিভাবে যুক্ত থাকে? আম্বিলিক্যাল কর্ড বা নাড়ির মাধ্যমে। এর মধ্যে দিয়েই রক্তনালী আসা যাওয়া করে। আর ভ্রূণের বিকাশটা কিভাবে হয়? ইনার সেল মাস থেকে? হ্যাঁ, ইনার সেল মাস বা অন্তস্থ কোষপিণ্ড থেকেই কিন্তু ভ্রূণের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি হয়। এই কোষগুলো প্রথমে 3টে প্রাথমিক স্তরে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্মে বিন্যস্ত হয়। তারপর এই স্তরগুলো থেকেই ধীরে ধীরে বিভিন্ন কলা, অঙ্গ এবং তন্দ্র গঠিত হয়। ইনার সেল মাসের কোষগুলো কি স্টেম সেল? হ্যাঁ, এগুলোর মধ্যে স্টেম সেল থাকে যাদের থেকে শরীরের যে কোনো ধরনের কোষ বা কলা তৈরি হওয়ার ক্ষমতা থাকে। বিকাশের ধাপগুলো যদি একটু বলেন, মানে কোন মাসে কি তৈরি হয়? মোটামুটিভাবে বললে গর্ভধারণের প্রায় 1 মাস পরেই ভ্রূণের হৃৎপিণ্ড তৈরি হয়ে যায়। স্টেথোস্কোপ দিয়ে হাত সাউন্ডও শোনা যেতে পারে। ওয়াও! তারপর? দ্বিতীয় মাসের শেষে হাত পা ও আঙুল তৈরি হয়ে যায়। 12 সপ্তাহ বা প্রথম ট্রাইমেস্টারের শেষে প্রায় সব প্রধান অঙ্গ-প্রত্যঙ্গ ও তন্ত্র গঠিত হয়ে যায়। নড়াচড়া কখন বোঝা যায়? সাধারণত 5ম মাসের দিকে ভ্রূণের প্রথম নড়াচড়া টের পাওয়া যায়, আর মাথায় চুলও গজাতে শুরু করে। আর 24 সপ্তাহ বা দ্বিতীয় ট্রাইমেস্টারের শেষে সারা দেহে সূক্ষ্ম লোম গজায়, চোখের পাতা আলাদা হয়, চোখের পল্লব তৈরি হয়, আর গর্ভাবস্থার 9 মাস পূর্ণ হতে হতে ভ্রূণ পুরোপুরি গঠিত হয়ে প্রসবের জন্য প্রস্তুত হয়ে যায়। এই পুরো সময়টাকে জেস্টেশন পিরিয়ড বলে? হ্যাঁ, মানুষের ক্ষেত্রে গর্ভকাল বা জেস্টেশন পিরিয়ড প্রায় 9 মাস। এরপর আসে প্রসব বা পার্চুরেশন। ঠিক, গর্ভাবস্থা পূর্ণ হলে জরায়ুর জোরালো ছন্দবদ্ধ সংকোচন শুরু হয়, যার ফলে শিশু বেরিয়ে আসে। এটাও একটা জটিল নিউরো এন্ডোক্রাইন প্রক্রিয়া। মানে এখানেও হরমোনের ভূমিকা আছে? অবশ্যই। পূর্ণ বিকশিত ভ্রূণ এবং প্লাসেন্টা থেকে কিছু সংকেত আসে যা মায়ের পিটুইটারি গ্রন্থিকে অক্সিটোসিন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। এই অক্সিটোসিন জরায়ুর পেশিকে আরও শক্তিশালী সংকুচিত হতে সাহায্য করে। সংকোচন যত বাড়ে অক্সিটোসিন তত বেশি ক্ষরিত হয়। একটা পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি হয়।
এই সংকোচনের ফলে হ্যাঁ, এই শক্তিশালী সংকোচনের ফলেই প্রথমে শিশু যোনিপথ দিয়ে বেরিয়ে আসে এবং তার কিছুক্ষণ পর প্লাসেন্টা বা অমরাটাও বেরিয়ে আসে। আর শিশুর জন্মের পর শুরু হয় ল্যাকটেশন। হ্যাঁ, গর্ভাবস্থাতেই মায়ের স্তনগ্রন্থি দুধ তৈরির জন্য প্রস্তুত হতে থাকে, আর প্রসবের পর হরমোনের প্রভাবে দুধ উৎপাদন ও নিঃসরণ শুরু হয়, যাকে ল্যাকটেশন বলে। প্রথম দিকের কোলোস্ট্রাম শিশুর জন্য যে কতটা জরুরি তা তো আগেই বললাম। তাহলে পুরোটা শুনে যা বুঝলাম, মানব প্রজনন সত্যিই এক অসাধারণ, সুসংগঠিত আর বিস্ময়কর প্রক্রিয়া। একটা ক্ষুদ্র কোষ থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ মানব শিশুর জন্ম, প্রতিটি ধাপই যেন নিখুঁত পরিকল্পনায় বাঁধা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হরমোনগুলোর নিখুঁত সমন্বয় আর প্রতিটি পর্যায়ের সময়ানুবর্তিতা। সামান্য এদিক ওদিক হলেই কিন্তু পুরো প্রক্রিয়াটা ঠিকমতো এগোতে পারে না। প্রকৃতির এক আশ্চর্য ইঞ্জিনিয়ারিং। এই যে পুরো জৈব প্রক্রিয়াটা আমরা এত সংক্ষেপে দেখলাম, ভাবলে অবাক লাগে। আচ্ছা, এর কোন দিকটা নিয়ে আরও গভীরে জানার ইচ্ছেটা থেকে যায় বলুন তো? অনেক কিছুই তো আছে। হয়তো সেই আণবিক সংকেতগুলো যা ঠিক করে দেয় ভ্রূণের বিকাশের সময় কোন কোষ থেকে ঠিক কোন অঙ্গটা তৈরি হবে। অথবা ভাবা যেতে পারে বিবর্তনের দীর্ঘ পথে এই জটিল তন্ত্রগুলো, এই হরমোনের খেলা, এগুলো ঠিক কিভাবে আজকের এই রূপে পৌঁছল। সেটা সত্যি আরও গভীর গবেষণার বিষয়, ভাবনার